সম্মানিত সুধীমণ্ডলী, শূন্য মাত্রার পক্ষ থেকে আমি বিল্লুর রহমান আপনাদেরকে জানাচ্ছি বালতি ভরা শুভেচ্ছা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যুদ্ধাপরাধ এবং ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল। তো মূল আলোচনা যাওয়ার আগে আজকের এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্যে যে আমাদের কয়েকজন বিশিষ্ট অতিথি ইতিমধ্যেই হাজির হয়েছেন, তাদের সাথে আমি পরিচয় করিয়ে দেব। সর্বপ্রথমেই পরিচয় করিয়ে দেব, আমার ডানে বসে আছেন সম্মানিত প্রাক্তন বিচারপতি ট্রাইব্যুনালের নাসিম ভাই, উনি অবশ্য স্কাইপে নাসিম নামে পরিচিত। এরপরে আছেন আমাদের বিশিষ্ট বুদ্ধিজীবী ফ্যান্টাস্টিক মামুন। এরপরে আমার বামে বসে আছেন বর্তমান সরকারের বলিষ্ঠ মন্ত্রী, ছোট মন্ত্রী জামরুল ইসলাম। আমি যাব আমাদের সম্মানিত স্কাইপে নাসিম ভাইয়ের কাছে, যে বর্তমানে বাংলাদেশের আনাচে কানাচে সর্বক্ষণে যে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল এবং স্কাইপি কেলেঙ্কারি। তা আমি আপনার কাছে সবিনয়ে জানতে চাই যে আসলে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল বিষয়টা আসলে কি, বা এ সম্পর্কে আপনি কি আমাদের একটু খোলাসা করে বলবেন প্লিজ? হ্যাঁ, মই তো কিছু কইতে চাই। ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল যে আপনারা নাম দিয়েছেন, আসলে ক্যাঙ্গারু নিয়ে যে তামাশা শুরু করছেন, আপনারা কি আসলে আদৌ জানেন ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল কি, ক্যাঙ্গারু মানে কি? না, ওটাই জানতে চাচ্ছি। হ্যাঁ, সেটাই আমি বলতে চাচ্ছি। তো ক্যাঙ্গারু হলো পিছনে যাইতে চায় না, পারে না। ক্যাঙ্গারু শুধু সামনেই যায়, থামে না। আচ্ছা আচ্ছা। তো ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল দেওয়া হয়েছে, এর অর্থ হইল, কারণ নামকরণটা দেওয়া হয়েছে বুদ্ধিজীবীর নামকরণ দিছি। তো এর কারণ হইল যে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল শুধু যাইতেই থাকবে, থামবে না, শুধু যাইতেই থাকবে। তো কেউ শুনলেও কি ট্রাইব্যুনাল যাইতেই থাকবে, কেউ দেখলেও কি ট্রাইব্যুনাল যাইতে থাকবে, কেউ কথা বললেও কি ট্রাইব্যুনাল যাইতেই থাকবে। থামুন আপনি জনাব স্কাইপি নাসিম সাহেব, আপনি তো আমাদের প্ল্যান প্রোগ্রাম সবই ঢুকাইছেন। আপনাকে কি কেউ প্রেসার দিয়েছে কখনো? SMS, টেলিফোন আর স্কাইপি ছাড়া আর তো কেউ কোনো প্রেসার দেয় নাই। আর ট্রাইব্যুনাল বলেন, যাই বলেন, এটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধুর আদর্শ। আপনি যে বঙ্গবন্ধুর আদর্শের কথা বললেন না, এইটার একটা ইতিহাস আছে, যেটা হচ্ছে চেতনা, যে চেতনায় আমরা ওপারে দিল্লিতে কলকাতায় বসে আপনার দাদাবাবুদের সাথে পরিকল্পনা করেছিলাম। এই চেতনা হচ্ছে একটা আসলে বঙ্গবন্ধুর আদর্শের কথা। এই চেতনা আমরা আসলে বিশ্বাসী হতে হবে। আর অস্ত্র নিয়ে যুদ্ধ করলেই আপনার মুক্তিযোদ্ধা হওয়া যায় না, মুক্তিযোদ্ধা হইতে হইলে আপনার চেতনায় বিশ্বাসী হতে হবে। আচ্ছা, এই পর্যায়ে আমি স্কাইপি নাসিম ভাইয়ের কাছে আবার আসবো আরেকটা বিষয় জানার জন্য। সেটা হচ্ছে যে স্কাইপি কেলেঙ্কারির মাধ্যমে আমরা একটা বিষয় আসলে জানতে পারলাম যে আপনি বাইরে একজন আইনজীবীর সাথে আপনি কথোপকথন করেছেন যে সরকার তো পাগল হয়ে গেছে, তার একটা রায় চায়। আসলে সরকার পাগল হয়ে গেছে, সব পাগলটা কিভাবে হলো, রায়টা কি চায়, এই বিষয়টা যদি আপনি একটু আমাদেরকে খোলাসা করে বলেন আর কি। আমার দেখে বুঝতেছেন না, আমি যে প্রেশারের মধ্যে আছি, আমি ঘুমাইতে পারি না, আমি শুইতে পারি না, আমি টয়লেটে যেতে পারি না। সরকার বলে কয় রায় দাও। তিনটা রায় দাও, নাইলে দুইটা রায় দাও, নাইলে একটা রায় দাও। আমি কি দোকান নিয়ে বসি নাকি যেন আমি রায় লেখা খাতায় লেখা দিয়ে দিই? জনাব স্কাইপি নাসিম সাহেব, আপনি খুব বাজে বাজে কথা বলতেছেন, থামুন। রায় নিয়ে পাগল হবার কি আছে? সরকার তো চায় যুদ্ধাপরাধীদের একটা বিচার হোক এবং অতি শীঘ্রই এর একটা রায় হোক। আর সারা দেশের জনগণও চাচ্ছে, স্পেশালি আওয়ামী জনগণ চাচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার তাড়াতাড়ি হোক এবং তারা রায় দেখতে চায়। আর আমরা তো এই যে ক্ষমতায় আসছি কিভাবে, এই যে রায় যুদ্ধাপরাধীদের বিচারের মূলা দেখিয়ে আমরা ক্ষমতায় আসি এবং আগামী নির্বাচনে এই মূলা ঝুলিয়ে আবার ক্ষমতায় যাব, এটাই তো আমরা চাচ্ছি। মাননীয় মন্ত্রী, আমি তো সেটা নাসিম সাহেবকে বলতে চাচ্ছিলাম যে রায় তো ঠিক করাই আছে। আমরা গাদারিগের আদালতে 1992 সালে এটা দিয়েছি এবং জিয়া সাহেব অলরেডি ড্রাফটও করে রেখেছেন। আপনি শুধু একটু কারসাট করে দিয়ে দিবেন আর কি। দ্যাটস ইট। আপনার প্রেসারে কি আছে? আচ্ছা, আপনি বলছেন যে রায়টা আগে থেকে আপনি নির্মাণ করেছেন, সেই ঘটনাটা যখন গোনাদো করেছিল ওই সময়। এবং এটা ড্রাফট আবার একদম করে দিয়েছেন, ওইটা ওনাকে আমরা পাঠাই। শুধু ওটা কাজ হলো উনি রায়টা দিয়ে দেন। আচ্ছা, আমাদের অনুষ্ঠানে আমরা শেষ করে চলে আসছি, আমাদের সময় খুব সংক্ষেপ। তো ঠিক শেষ করার আগে মাননীয় মন্ত্রীর কাছে আমি সবিনয় জানতে চাই যে বাংলাদেশের বর্তমানে যে অনেক সমস্যায় জর্জরিত একটি বাংলাদেশ, সেটা হচ্ছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খুন, গুম, ধর্ষণ, রাহাজানি থেকে শুরু করে আমি যদি বলা শুরু করি একের পর এক বলতেই থাকবো, আপনি নিজেও বুঝতে পারছেন। তো এই বিষয়গুলিকে আপনারা ইগনোর করে 40 বছর আগে এসে এটা মীমাংসিত একটা বিষয়, যে বিষয় কিন্তু আমার সামনে নিয়ে এসে আবার এটা বিচার করার কথা ভাবছেন।
আসলে এর তাৎপর্যটা কি? আমার বুঝে আসে না আপনারা কেন যে বারবার এই যে এই প্রসঙ্গগুলো আপনারা উঠান। এই প্রসঙ্গগুলো উঠানোর কারণে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই যে যুদ্ধাপরাধের বিচার, এই যে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল, এটার বিচার বাধাগ্রস্ত করার একটা প্রয়াস আমি এখানে দেখতে পাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে এই যে স্বাধীনতার পরে আজকে এই বছর যে এত শীত পড়লো, এটার ভিতরে বিশাল ষড়যন্ত্র লুকিয়ে আছে। এই শীত এর আগে কেন এত তীব্রভাবে পড়েনি? এই যে এইবার যে এত তীব্রভাবে শীত পড়লো, এটার মূল আমাদের কাছে মনে হচ্ছে যুদ্ধাপরাধের বিচার বানচাল করার জন্য এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের রায়কে বাধা বিঘ্ন করার জন্য এটা একটা ষড়যন্ত্র জামাত শিবির। ষড়যন্ত্র মানে যে শীত যে বেশি পড়ছে সেটা একটা ষড়যন্ত্র, সেটা আমরা মনে হচ্ছে, এবং এটা আমরা আরো ইনভেস্টিগেট করব। সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমি খুব জেনেছি যে আমাদের সম্মানিত বুদ্ধিজীবী উনি এইমাত্র উঠে গেছেন তৃতীয় ফ্লোরে আর একটা টক শো অ্যাটেন্ড করার জন্য। আসলে উনি খুবই ব্যস্ত থাকেন, টক শো নিয়ে ঘন্টায় একটা বা দুইটা করে টক শো করেন, তো সরি ফর দ্যাট। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আজকের যে আলোচনা আমাদের বিশিষ্ট যে কজন অতিথি ছিলেন তার সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি। এবং আমরা ইতিমধ্যে আমরা জেনেছেন যে আমরা বুঝতে পারলাম যে ক্যাঙ্গারু কাজটা হয়েছে, এটা চলতেই থাকলে বন্ধ হবে না। এবং আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের এই প্রোগ্রামে আলোচনা অংশগ্রহণ করার জন্য। এবং এর নেক্সট আমরা আবার আসবো একটা ভিন্ন মাত্রা নিয়ে, সবাইকে সেটা দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।